রাশির ভাগফল ওইটার চিহ্ন মাইনাস আসবে, ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। অর্থাৎ এখানে এটা একটি বহুপদী 35 p to the power 7 q to the power 4 minus 20 p to the power 5 q cube plus 15 p square q to the power 4। কয়টা পদ আছে এখানে? তিনটি পদ, সুতরাং এটা একটি বহুপদী। এটাকে 5 p square q square দ্বারা ভাগ করব, অর্থাৎ একটা বহুপদীকে একপদী একটা রাশি দ্বারা ভাগ করব। এক্ষেত্রে আমরা প্রথমে ভাগ আকারে লিখে নিব। তাহলে এটা যেহেতু লবে তিনটি পদ আছে, প্রত্যেকটা পদের নিচে আলাদা আলাদা ভাবে লেখা যাবে। তাহলে এখানে লবে যে বহুপদীটি আছে তার প্রতিটি পদকে 5 p square q square দ্বারা আলাদা আলাদা ভাবে ভাগ হবে। তাহলে 35 p to the power 7 q to the power 4 ভাগ 5 p square q square minus 20 p to the power 5 q cube ভাগ 5 p square q square plus 15 p square q square ভাগ 5 p square q square। তো লাইনটা একটু সোজা রাখার চেষ্টা করুন। তাহলে আমরা প্রথমে তাহলে আলাদা আলাদা ভাবে লিখলাম 35 p to the power 7 q to the power 4 ভাগ 5 p square q square মাইনাসটা আসছে 20 p to the power 5 q cube ভাগ 5 p square q square 15 p square q to the power 4 ভাগ 5 p square q square। এখন আলাদা আলাদা ভাবে 35 কে 5 দ্বারা ভাগ করলে 7, তাহলে p to the power 7 ভাগ p square পাওয়ার মাইনাস হয়ে যাবে, একই ভিত্তি যেহেতু। তাহলে p to the power কত আসবে এখানে? 7 minus 2 5 q to the power 4 ভাগ q square 4 minus 2 শুধু q square minus 20 ভাগ 5 4 p to the power 5 ভাগ p square p to the power 5 ভাগ p square। তাহলে এখানে পাওয়ার মাইনাসে p to the power 3 q cube ভাগ q square, তাহলে পাওয়ার মাইনাসে 3 minus 2 শুধু q to the power 1 ওইটা শুধু q প্লাস, তাহলে 15 ভাগ 5 3 p square বাই p square p to the power 0 ওইটা সমান হয়ে যাবে 1 p square বাই p square p to the power 0 ওইটা সমান হয়ে যাবে 1 লেখার প্রয়োজন নেই। q to the power 4 ভাগ q square এটা হয়ে যাবে q to the power 2 অর্থাৎ 4 minus 2। এটাই হবে আমাদের এই রাশি বহুপদীকে একপদী রাশি দ্বারা ভাগের ভাগফল। তাহলে এখানে আলাদা আলাদাভাবে ভাগ করে এইভাবে পূর্বের নিয়মে আমরা একপদী রাশিকে একপদী রাশির নিয়মে আলাদা আলাদাভাবে ভাগ করে এভাবে আমরা পেয়ে যাব। তাহলে এই নিয়মেও তোমাদের পাঠ্যপুস্তকে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে, তোমরা আশা করি চেষ্টা করলে ওগুলো করতে পারবে।
এর আগে এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি দ্বারা ভাগ করেছি। এখন দুই চলক বিশিষ্ট বহুপদী রাশিকে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি দ্বারা ভাগ করব। এই সম্পর্কিত একটা ম্যাথ দেখো, 4a to the power 4 plus b to the power 4 minus 5a square b square কে 4a square minus b square দ্বারা ভাগ। তাহলে এখানে আমরা 4a to the power 4 plus b to the power 4 minus 5a square b square এটাকে 4a square minus b square দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা যে কোনো একটা চলককে বাছাই করে নিব, যেটার পাওয়ারের ক্রম অনুসারে অর্ধক্রম অনুসারে আমরা এই করব। তাহলে এখানে যদি আমরা a কে বাছাই করে নেই, তাহলে এখানে ভাজ্যের এখানে a সর্বোচ্চ ঘাত 4, তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ 4a to the power 4, এটাকে আমরা ভাগ করব এখানে a সর্বোচ্চ ঘাতযুক্ত পদ 4a স্কয়ার, তাহলে 4a স্কয়ার দ্বারা ভাগ করব। কেউ চাইলে এখানে b এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদকে বাছাই করে এখানকাও b এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দ্বারা ভাগ করতে পারবে, ওভাবেও করা সম্ভব। তাহলে এখানে ভাগ করলে এটা আসবে a স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার নিব। এখন কি করব, এই a স্কয়ার দ্বারা এই 4a স্কয়ার মাইনাস b স্কয়ারকে গুণ করব। তাহলে 4a স্কয়ার ইনটু a স্কয়ার 4a টু দি পাওয়ার 4, এরপরে a স্কয়ার ইনটু b স্কয়ার, a স্কয়ার ইনটু b স্কয়ার, তাহলে এখানে আসবে মাইনাস a স্কয়ার b স্কয়ার। তাহলে যেহেতু ভাগের ক্ষেত্রে এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে। তাহলে এখানে 4a to the power 4 minus 4a to the power 4 এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকবে b to the power 4 minus 5a স্কয়ার b স্কয়ার থেকে a স্কয়ার b স্কয়ার এই করলে তাহলে minus 4a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ এখানে বিয়োগ হবে minus 5a স্কয়ার b স্কয়ার থেকে a স্কয়ার b স্কয়ার বিয়োগ হবে, তাহলে এখানে minus 4a স্কয়ার b স্কয়ার। তাহলে এখন প্রথম ধাপের মতো করে, অর্থাৎ এখানে a এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ মাইনাস 4a স্কয়ার b স্কয়ার, তাহলে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার একে ভাগ করব। এখানে a এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদ 4a স্কয়ার, তাহলে 4a স্কয়ার দ্বারা ভাগ, তাহলে ভাগ করলে এখানে থাকবে মাইনাস b স্কয়ার। তাহলে মাইনাস b স্কয়ার এখানে নিব, একইভাবে গুণ হবে মাইনাস b স্কয়ার দ্বারা এই দুটো পদকে। তাহলে মাইনাস b স্কয়ার দ্বারা যদি 4a স্কয়ারকে গুণ করি, তাহলে 4a স্কয়ার ইনটু মাইনাস b স্কয়ার, তাহলে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার। তাহলে মাইনাস b স্কয়ার দ্বারা মাইনাস b স্কয়ারকে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস b টু দি পাওয়ার 4। এখন এখানে চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার বাদ যাবে, এই দুটো বাদ যাবে, তাহলে বাদ গেলে এখানে শূন্য। তাহলে অতএব নির্ণয় ভাগফল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি শিখলাম এখানে, যে দুই চলক বিশিষ্ট একটা বহুপদীকে দুই চলক বিশিষ্ট একটা বহুপদী দ্বারা ভাগ। এই সম্পর্কিত ম্যাথ তোমাদের বই আছে, সেগুলো তোমরা আশা করি নিজেরা সমাধান করতে পারবে। আমরা যে টপিকসগুলো পড়লাম, অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এক চলক বিশিষ্ট বহুপদীকে
এক চলক বিশিষ্ট বহুপদী দ্বারা ভাগ, দুই চলক বিশিষ্ট বহুপদীকে দুই চলক বিশিষ্ট বহুপদী দ্বারা ভাগ। এইভাবে আমরা এই নিয়মের আরো অনেক ম্যাথ একই নিয়মে করতে পারবো। তোমাদের পাঠ্যপুস্তকে অনেক এই সম্পর্কিত ম্যাথ দেওয়া আছে, তোমরা আশা করি এগুলো করতে পারবে। চলো এখন আমরা এই সম্পর্কিত কিছু ম্যাথ বাড়ি কাজ হিসেবে দিই। শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে 5টি বাড়ি কাজ দিয়েছি। প্রথম বাড়ি কাজ তোমাদের প্রথম যে নিয়ম ছিল, অর্থাৎ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। দ্বিতীয়টা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। বহুপদীকে দুই চলক বিশিষ্ট বহুপদী দ্বারা ভাগ। এটাও দুই চলক বিশিষ্ট বহুপদীকে দুই চলক বিশিষ্ট বহুপদী দ্বারা ভাগ। এটাও আরেকটু একটু উচ্চতরই, সেটা হচ্ছে এটাও দুই চলক বিশিষ্ট একটা বহুপদীকে দুই চলক বিশিষ্ট বহুপদী দ্বারা ভাগ। এটি আরেকটু উচ্চতর এই দক্ষতা বিশিষ্ট। এক্ষেত্রে 5 নম্বর ম্যাথটা এটি একটি আরো একটু উচ্চতর দক্ষতা বিশিষ্ট। এক্ষেত্রে আমরা দুই চলকে নিয়েছি, কিন্তু পাওয়ারের এটা একটু বেশি নিয়েছি। তাহলে এখানে এক্স ওয়াই অর্থাৎ দুই চলক বিশিষ্ট একটা বহুপদীকে দুই চলক বিশিষ্ট একটি বহুপদী দ্বারা ভাগ। এই ম্যাথগুলো তোমরা সুন্দরভাবে বাসায় হোমওয়ার্ক হিসেবে করে তোমাদের বিষয় শিক্ষকের কাছে উপস্থাপন করবে। এই ক্লাসটি কিশোর বাতায়ন পেজের ওয়েবসাইটে দেওয়া আছে। তোমাদের এই ক্লাস সম্পর্কিত কোনো কমেন্টস বা কোনো জানার কিছু থাকলে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, যার উত্তর আমরা যথাসম্ভব দিয়ে দেব। তোমাদের উচ্চতার দক্ষতা যাচাইয়ের জন্য এর উপরে কুইজের ব্যবস্থা আছে, তোমরা কুইজে অংশগ্রহণ করতে পারো। সবাই ভালো থাকো, ধন্যবাদ। How are you? I think you are fine. Stay safe, okay? Today I am with you with English first paper class 8. Okay? Now, at first look at the picture. Yes, what are you seeing in the picture? In the picture, some athletes are trying to go somewhere and they are looking to the end of the path, and there is a ribbon at the end of the path, and the athletes want to reach the end, and it is their goal. That means destination. Okay, today our topic is the destination. Open your book, Unit 6, Lesson 8, the topic, the destination.
Students, at first look at section A. There is a fill in the gaps for you. And in the box there are some verbs. Have you looked? Yes. This is right form of verb. The task of right form of verb. Right form of verb means there are some verbs, but according to the situation or the demand of the sentences, you have to change the verbs. In the box, usually the verbs are in basic form, but you have to change the form and then you have to put it to fill in the gap. Suppose there is a verb give, but according to the situation you have to write given. Then you have to change the verb to given. It is the past participle form of give. Okay? I can write another verb be. Be means you already know is, am, are, was, were. If there is the verb be, you have to change it according to the situation into am, is, are, was, were. Also you may write been. This is the past participle form of be. If you need, you can choose been or being. This is the gerund form of be. So which form you need, you have to put it in the gap. Okay students, now you have much time, so you have to fill in the gap in your exercise book. Okay. Now go to section B, there is a passage. After your silent reading, you have to answer a question. I am writing the question on the board. When did Mita and Zara finish their dinner? Okay, after reading you have to answer this question, and at the same time you have to look at the new vocab. Okay. Okay students, I think you have already read the passage. So what will be the answer of this question? Yes, the answer is Mita and Zara finished their dinner at 8 p.m. Okay, one thing, the question was when did Mita and Zara finish their dinner? We use did. Did is an auxiliary verb, because the question I have written that is in the past tense. So we use did here, so the main verb is finish. But when you will answer the question, you have to say Mita and Zara finished their dinner at 8 p.m. Finished. In the answer, this verb will be in past form. Okay. Now students, I think you have noticed some new words. What will be the words? The words will be fountain. Fountain. Look at the picture. What is fountain? Fountain is natural flow of water or artificially produced flow of water. Okay? Have you understood? I think I should say in Bangla. In Bangla, fountain means jharna. I think you have understood now.
No? Fountain. Okay. Another word, breeze. What do you mean by breeze? Yes, breeze, we know some synonym of breeze, air, wind, but there is some difference. What is the difference? Breeze means mild or gentle wind. Breeze means mild or gentle wind. Can you make a sentence? I think you can. The sentence may be, we got refreshed by the cool breeze. Okay? Then another word I can write elevator. Elevator. Okay? What is elevator? Elevator means actually lift. Have you understood what is lift? Yes. It's a device by which people can move from one floor to another. I think you can understand. Lift is the British form and elevator is American form. Okay students, another term, actually it is not word, it's a term, carry-on luggage. Have you seen ever carry-on luggage? Okay, I am explaining. Usually when we travel or go for a tour, we carry some suitcases or luggage, okay? But some suitcases are big, some are small. And there are some luggage that we can carry in hand. That is called carry-on luggage. That means we can take it in the cabin of a aircraft or a hand luggage which we can keep with us. Okay. So this is carry-on luggage. Students, look at the picture, then you will understand it. Okay students, another term, that is floating market. What is floating market? Have you seen or known about a floating market? Okay, what the word means? Floating. Here the main word is float. It is a verb. The float, main word, it is a verb. And adding ing, it becomes participle. That means it acts like a adjective. Okay? And float means, I can say in Bangla, float means bhasha, bheshe thaka. Okay? So floating market means a market which is floating on the river or in a canal. Okay? And just look at the picture, then you have clear idea what is floating market. Okay, can you make a sentence with floating market? Yes. Mita and Zara. Mita and Zara wanted to visit a floating market. Okay, so I think you are clear about a floating market. Now students, look at the questions below the passage. There are some questions. What are the questions? Read the questions once and then go through the passage again. Then it will be easy to answer the questions.
Okay. Have you read the passage again? Now write the answer of the questions in your exercise book and you will give it to your teacher after the vacation. Now students, go to section C. You can see there are some phrasal words. We have to understand the phrasal words. I am writing their turn, their turn. You have seen the term in your passage, their turn. What do we mean by their turn? Suppose I am giving you some examples. Suppose there is a queue or line to get something or to buy a ticket, okay? And the persons who is in front of me, when he will buy the ticket, after him I will go. That means it is my turn to get the ticket. Have you understood? Turn. Yes, turn means doing something one by one. Okay students, another phrase, a little scared, a little scared. That means we may be fearful for some time, for a very short time. So, little scared means make or get fearful for a very short time. Do you know the use of a little? We use a little when we mean a very short quantity, very little quantity, okay? Then we use a little. So, little scared means make or get fearful for a very short time, okay? Students, another phrasal word is bringing in. Bringing in. In our passage, the contextual meaning of bringing in means to introduce something or to attract to some place. Suppose Mita entered the garden, she saw a fountain and the fountain bringing in cool breeze. So, to attract to some place, okay? To introduce or to attract to a place, bringing in. Okay students, there is another phrase, set 6. Have you noticed it in your passage, set 6? What is set 6? Okay, I am giving example. When we entered into a lift or an elevator, what we notice usually? When we press the button, there will be a call, okay? It is called sound sensor. This call is for going to any level of the floor or apartment. So, set 6, that means you have to press the button 6, and set 6 here, the contextual meaning is a set call in a
lift or elevator. Okay? Students, another word is got settled. Got settled. Have you seen it in your passage? Yes. Got settled means, in the passage what have you read? Mita Zara reached his uncle's house, they took dinner, they decided to share a room, and they got settled. That is, got settled means come to a stable position. Come to a stable position. That means to adjust to a new situation or new place. Okay? Got settled. Okay students, we are at the end of the class. So what have we learned today? We have learned some new vocabulary, some phrases, and how to write the answer of a question. That means how to change the main verb according to the tense. We have already known it. Okay students, it's the time for giving homework. Suppose you have a plan to visit Cox's Bazar and St. Martin, and now you are at Cox's Bazar. So describe your next destination. That means after visiting Cox's Bazar, you will go to St. Martin. So describe your next destination. Okay? It is your homework. Students, if you want to watch my class again, so go to Connect and visit Kishore Batayon. You will get everything there. Okay? So today this is the end of my class. Thank you very much. So that's all today. Bye. Thank you very much. সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান সর্দার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের টপিকটি নিয়ে। তো আজকের পাঠ শেষে আমরা কি কি শিখব সেটা দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা বর্ণনা করতে পারবে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারবে, লাভ ক্ষতি পরিমাপ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সমূহ যথাযথভাবে প্রয়োগ করতে পারবে। প্রথমে খেয়াল করি মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা। তো তোমাদেরকে আমি
আগের ভিডিওতে বলেছিলাম যে মূলধন জাতীয় লেনদেন হলো সেই ধরনের লেনদেন যে সকল লেনদেনের টাকার অঙ্কের পরিমাণটা হয় বড়, বারবার সংগঠিত হয় না এবং 1 বছর অপেক্ষা বেশি সময়ের জন্য স্থায়ী হয়। এবং মুনাফা জাতীয় লেনদেন হলো সেই ধরনের লেনদেন যে সকল লেনদেনগুলোর স্থায়িত্ব 1 বছরের মধ্যেই সীমাবদ্ধ, টাকার অঙ্কের পরিমাণটা হয় ছোট এবং এইটা আমাদের প্রতিষ্ঠানে বারবার বা নিয়মিত সংগঠিত হয়। তো আসো বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে আমাদের কিছু লেনদেন দেওয়া আছে সেগুলো আমরা শ্রেণী বিভাগগুলো ঠিকমতো করতে পারছি কিনা। তো প্রথমে দেখো আমাদের একটা লেনদেন দেওয়া আছে যেটা আমরা বলি মূলধন বা মালিক যে কারবারে মূলধন আনয়ন করলো সেটা। তো এটা শ্রেণী এবং প্রভাব বলা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, কারণ মালিক যে কারবারে মূলধন আনলো এর ফলে কারবারে দীর্ঘমেয়াদী একটা অর্থ আসে, যার কারণে এটাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। এবং এর কারণ বা ব্যাখ্যা যেটা দেওয়া আছে খেয়াল করো, ব্যবসার অনেক বছর এটি ব্যবহার হবে এবং মালিককে এই টাকাটা ফেরত দিতে হবে, এজন্য এটা আমাদের মূলধন জাতীয় একটি প্রাপ্তি। তো তারপরে যে বিষয়টা আছে 2 নম্বরটা খেয়াল করো, জমি, দালান কোঠা বা পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এক কথায় এটি একটি স্থায়ী সম্পদ বিক্রয়। তো এটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়ের আমরা বলতে পারবো। তো এর কারণটা দেওয়া আছে অনিয়মিত প্রাপ্তি। তা আমরা এটা নিয়ে আগে আলোচনা করেছিলাম যে কোনো সম্পত্তি বিক্রি করলে এটা কিন্তু বারবার বিক্রি করা হয় না, হয়তো হতে পারে কয়েক বছর পরে একবার বিক্রি করা হলো, সুতরাং এটাকে আমরা এই প্রাপ্তিটা কিন্তু একবার প্রতি বছরই হবে না, অনেক বছর পর পর হতে পারে, যার কারণে এটাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। তারপরে খেয়াল করে দেখো ঋণ গ্রহণ, ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আমরা ঋণ গ্রহণ করি, এই ঋণটাও আমরা বারবার কিন্তু বা প্রতি বছরই কিন্তু ঋণ গ্রহণ করি না, সুতরাং এটাও একটা অনিয়মিত প্রাপ্তি, সুতরাং এটাকে আমরা বলতে পারবো মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যবসার অনেক বছর এটি ব্যবহার করা যাবে এবং এই টাকাটাও আমাদেরকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ফেরত দিতে হবে। তো তারপরে যে বিষয়টা আসে 4 নম্বরটা খেয়াল করো, পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় হলো আমাদের মুনাফা জাতীয় আয়, কারণ এটি একটি আমাদের নিয়মিত আয়। অর্থাৎ পণ্য বিক্রয় কিন্তু আমাদের কারবারে প্রতিদিন হয়ে থাকে, প্রতিনিয়ত হয়ে থাকে, সুতরাং এটাকে আমরা বলতে পারবো যে এটা নিয়মিত আয় বা কারবারের নির্দিষ্ট সময় পর পর হয়ে থাকে, সুতরাং এটাকে আমরা বলতে পারবো যে একটি দৈনন্দিন আয়, সুতরাং এটা আমাদের মুনাফা জাতীয় আয়। তারপর আছে দেখো ব্যাংকে বিনিয়োগের সুদ, অর্থাৎ ব্যাংকে যে টাকাটা আমরা জমা করেছিলাম বা ব্যাংকে যে টাকাটা আমরা ইনভেস্ট করেছিলাম সেই টাকা থেকে যদি আমাদের কোনো সুদ প্রাপ্তি হয়, এই সুদটা আমরা পেতে পারি প্রতি বছরে বা প্রতি মাসে বা 6 মাস পর পর, সুতরাং এই সুদের মেয়াদটা কিন্তু বা এই সুদের উপযোগিতা কিন্তু 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে আমরা বলতে পারবো যে এটি একটি আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। তো তারপরে খেয়াল করো দালান কোটার ভাড়া প্রাপ্তি, যদি আমাদের কারবারের কোনো দালান কোটা থাকে এবং সেখান থেকে ভাড়া পাই, তাহলে তোমরা বলো তো ভাড়াটা পাওয়া যাবে কখন? অবশ্যই তুমি বলবে প্রতি মাস শেষে। তো প্রতি মাসের শেষে যদি আমি ভাড়া পেয়ে থাকি তাহলে এটা কি আমাদের একটা নিয়মিত আয়, আর নিয়মিত আয় যখনই এটা হবে সেটাকে আমরা বলতে পারবো যে এটি আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। তো তারপরে দেখো শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, তো অনুরূপভাবে এটাও মুনাফা জাতীয় আয়, অর্থাৎ শেয়ারে টাকা যে বিনিয়োগ করেছি সেই বিনিয়োগ থেকে আমাদের যে লভ্যাংশটা আসবে, যে লাভের অংশটা আসবে, সেটাকে আমাদের বলবো মুনাফা জাতীয় আয়। সাধারণত কোম্পানিগুলো প্রতি বছর শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়ে থাকে, সুতরাং শেয়ার থেকে যে লভ্যাংশটা আসবে এটি আমাদের একটি নিয়মিত আয় বা মুনাফা জাতীয় আয়। তারপরে যে বিষয়টা আছে আমাদের খেয়াল করো সেবার বিনিময়ে কমিশন গ্রহণ। মূলত কমিশনটা হলো কারোর পক্ষে কাজ করে দিলে ওই ব্যক্তির নিকট থেকে যে টাকা প্রাপ্তি হয় সেটাকে আমরা বলবো কমিশন। তো কাউকে সেবা দিয়ে তাদের কাছ থেকে আমরা যে পরিমাণ টাকা প্রাপ্তি হলো সেটা আমাদের কমিশন, এটা আমাদের বছরে অনেকবার হতে পারে, সুতরাং এটাকে আমরা বলবো যে মুনাফা জাতীয় আয়। তারপরে যে অংশটা আসবো সেটা খেয়াল করো জমি ক্রয়। তো তোমরা একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, জমি কিন্তু আমরা প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি বছরও কিন্তু ক্রয় করি না, অর্থাৎ এই জমি ক্রয়টা আমাদের কিন্তু অনিয়মিত একটা লেনদেন, সুতরাং এটাকে আমরা বলবো যে মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয় করলে আমাদের অবশ্যই বড় ধরনের টাকা চলে যায় বা বড় ধরনের টাকা আমাদের দিতে হয়, সুতরাং এই ব্যয়টাকে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। এবং এর কারণটাও দেওয়া আছে অনিয়মিত এবং দীর্ঘকাল ব্যবহার করা যাবে। তারপরে দেখো 10 নম্বর যেটা বলা আছে জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, এটাও মূলধন জাতীয় ব্যয়, কারণ জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়টা করা হবে কখন?
যখন ঠিক ওই জমিটা ক্রয় করা হবে, অর্থাৎ জমি ক্রয় যখন হবে তখনই কিন্তু রেজিস্ট্রেশন ব্যয়টা হবে। সুতরাং জমি যেমন প্রতি বছর ক্রয় করা হয় না, সুতরাং জমির রেজিস্ট্রেশন ব্যয়টাও প্রতি বছরই হয় না, সুতরাং ওইটাও আমাদের একটি অনিয়মিত ব্যয়, সেহেতু এটি একটি মূলধন জাতীয় ব্যয়। তারপরে দেখো দালান কোঠা নির্মাণ, এটাও একই অবস্থা যে আমরা প্রতি বছর কিন্তু দালান কোঠা নির্মাণ করব না, সুতরাং এটি একটি অনিয়মিত এবং এই ব্যয়ের ফলাফলটা দীর্ঘকাল কিন্তু কারবার ব্যবহার করতে পারবে, সুতরাং এটি একটি মূলধন জাতীয় ব্যয়। এরপর একটা খেয়াল করি যন্ত্রপাতি ক্রয়। তো কারবারে যে কলকবজা বা যন্ত্রপাতিগুলো থাকে সেইগুলো কিন্তু কারবারের প্রতিদিন ক্রয় করা হয় না, কয়েক বছর পর পর ক্রয় করা হতে পারে, সুতরাং এটাকে আমরা বলবো যে মূলধন জাতীয় ব্যয়। তারপর আসি 13 নম্বরটা, নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটাকে আমরা বলছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিয়ে তোমাদের আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে সকল ব্যয়গুলো দেখতে মুনাফা জাতীয় হলেও কিছুটা কয়েক বছরের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এক বছরের মধ্যে সীমাবদ্ধ না থেকে কয়েক বছর সুবিধা পাওয়া যায়, এটাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সেটা হচ্ছে নতুন পণ্যের গবেষণা করা হলে সেটা আমাদের এক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাহলে এটাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। পরে 14 নম্বরটা খেয়াল করি, এবার আছে যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ। তো যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ এটাকে আমরা বলতেছি যে মূলধন জাতীয় ব্যয়, কারণ যন্ত্রপাতি কিন্তু প্রতিদিন ক্রয় করা হয় না এবং যন্ত্রপাতিকে কিন্তু প্রতিদিন বহন করে আমাদের কারবারে আনতে হয় না, সুতরাং যন্ত্রপাতি ক্রয় যখন পরিবহন বা তার সংস্থাপন ব্যয়টা কিন্তু ওই দিনই বা ওই সময় করা হয়, সুতরাং এটি যন্ত্রপাতি ক্রয়ের সঙ্গে জড়িত এবং যন্ত্রপাতি ক্রয়ের সঙ্গে যেহেতু জড়িত, সুতরাং এটিকে আমরা বলতে পারবো যে এটি একটি মূলধন জাতীয় ব্যয়। তারপরে দেখো 15 নম্বর যেটা দেওয়া আছে, যন্ত্রপাতি বড় ধরনের মেরামত খরচ, এটাও মূলধন জাতীয় ব্যয়। অনিয়মিত ও যন্ত্রপাতির আয়ুষ্কাল, যন্ত্রপাতি যদি এবং নতুন করে আরও যন্ত্রাংশ এনে সেটাকে সচল করা হয় তাহলে তার মেয়াদও বৃদ্ধি পাবে এবং তার আয়ুষ্কালটা বৃদ্ধি পায়, সুতরাং এটাকে আমরা বলতে পারবো যে মূলধন জাতীয় ব্যয়। তারপরে খেয়াল করি আসবাবপত্র ক্রয়। তা আমরা জানি আসবাবপত্র বলতে আমাদের কারবারে যে চেয়ার টেবিল বা শোকেজ আলমারি এই জিনিসগুলো আছে এগুলোকে আসবাবপত্র বলি। তো এটাও আমাদের প্রতিদিন ক্রয় করা হয় না বা কয়েক বছর পর পর এগুলো ক্রয় করা লাগতে পারে, সুতরাং এটি একটি অনিয়মিত এবং দীর্ঘকালের ব্যয় এবং দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করা যাবে, সুতরাং এটাকে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। তারপর আছি পণ্য ক্রয়। তো আমরা জানি পণ্য প্রতিদিন বা প্রতিনিয়ত আমাদের কিন্তু ক্রয় করা লাগতে পারে, সুতরাং এটা আমরাকে বলতে পারবো যে এটা দৈনন্দিন একটা আমাদের ব্যয় বা নিয়মিত ব্যয়, এটা আমাদের অবশ্যই একটা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে খেয়াল করি বেতন ও মজুরি। তো খেয়াল করি সাধারণত বেতন বা মজুরি আমাদেরকে প্রতিনিয়ত বা প্রতিদিন বা প্রতি মাসে দিতে হয়, সুতরাং এটাকে আমরা বলবো একটা নিয়মিত ব্যয়, অবশ্যই এটি একটি মুনাফা জাতীয় ব্যয়। এরপরটা খেয়াল করি 19 নম্বর দেওয়া আছে ঋণের সুদ প্রদান। তো আমরা যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে আনি তাহলে ওই ঋণের উপরে যে টাকাটা আমাদের সুদ দিতে হবে এটাকে আমরা বলবো ঋণের সুদ, এটাও আমাদের একটা মুনাফা জাতীয় ব্যয়। তারপরে খেয়াল করি বাড়ি ভাড়া প্রদান। বাড়ি ভাড়া যদি আমাদের কারবারটা কোনো ভাড়া বাসায় থাকে তাহলে প্রতি মাসে মাসে কিন্তু আমাদের ওই বাড়ির মালিককে ভাড়া দিতে হয়, সুতরাং এটি আমাদের একটি মুনাফা জাতীয় ব্যয়। বিদ্যুৎ ও টেলিফোন বিল, তো অনুরূপভাবে বিদ্যুৎ টেলিফোন বিল প্রতি মাসে মাসে দিতে হয়, এটাও আমাদের একটি মুনাফা জাতীয় ব্যয়। তারপরে এটা আছে খেয়াল করো বিজ্ঞাপন খরচ। ব্যবসার প্রচার প্রসারের জন্য যে খরচগুলো হয়ে থাকে সেটাকে আমরা বলি বিজ্ঞাপন খরচ। তো এই বিজ্ঞাপন খরচটাও আমাদের একটি মুনাফা জাতীয় ব্যয়, কারণ এটা প্রতিনিয়ত করতে হয়। বীমা প্রিমিয়াম, ব্যবসার সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য বীমা করা হয় এবং ওই বীমার জন্য বীমা কোম্পানিকে যে টাকা প্রদান করতে হয় এটাকে আমরা বীমা প্রিমিয়াম বলি, এটাও আমাদের দৈনন্দিন ব্যয়ের মধ্যেই আমরা বলতে পারবো। তারপরে খেয়াল করে দেখো যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত। যন্ত্রপাতি যদি আমাদের অকেজো হয়ে যায় সেটা যে মেরামত খরচটা হবে সেটাও আমরা বলবো যে মুনাফা জাতীয় ব্যয়, কারণ এটাকে আমাদের নিয়মিত ব্যয়। তারপরে খেয়াল করে দেখো দালান কোঠা যন্ত্রপাতি আসবাবপত্রের ব্যবহারজনিত ক্ষয়, যেটাকে আমরা বলি সাধারণত অপচয়। তো অপচয়টা আমাদের প্রতিনিয়ত বা প্রতি বছরই সংগঠিত হয়, সুতরাং এটাকে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরের যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 1, যেটা আমাদের বইয়ের 45 পৃষ্ঠায় আছে, সেটা আমরা একটু দেখে নিই। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সৃজনশীল 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে 2017 সালে বোরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠান এর
লেনদেনের কিছু অংশ নিম্নরূপ, কিছু লেনদেনের বিবরণ দেওয়া আছে এবং কিছু টাকা দেওয়া আছে। প্রথমে খেয়াল করে দেখো, দেওয়া আছে ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, তারপরে দেওয়া আছে যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, পণ্য ক্রয় আমাদের 10 লক্ষ টাকা, কর্মচারী বেতন প্রদান দেওয়া আছে 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা, ভাড়া প্রদান তার মধ্যে বলছে যার মধ্যে 3,000 টাকা 2018 সালের জন্য, এখানে মোট ভাড়া প্রদান দেওয়া আছে আমাদের 40,000 টাকা, কমিশন প্রাপ্তি দেওয়া আছে 50,000 টাকা যার মধ্যে 4,000 টাকা 2016 সালের জন্য, এবং পণ্য বিক্রয় দেওয়া আছে 20 লক্ষ টাকা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দেওয়া আছে 5,000 টাকা। এটা ছিল আমাদের উদ্দীপক এবং প্রশ্ন ছিল মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তারপরে খ নম্বর প্রশ্ন ছিল মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা এটা খেয়াল করো, দুইটা অংশ এখানে বলছে, মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাদের কিন্তু এখানে দুইটা অংশ তৈরি করতে হবে। এবং গ নম্বর বলছিল বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করো। তো আমরা এর প্রথম ক নম্বর যে অংশটা আছে সেটাই যদি চলে আসি, তাহলে প্রথম খেয়াল করে দেখো, বোরহান এন্টারপ্রাইজের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়। তো মূলধন জাতীয় প্রাপ্তি আমি আগেই তোমাদেরকে বলেছি বিগত ক্লাসগুলোতে, যে সকল প্রাপ্তির টাকার অঙ্কের পরিমাণটা বড় এবং 1 বছর অপেক্ষা বেশি সময়ের জন্য সুবিধা পাওয়া যায় এবং কারবারে বারবার বা নিয়মিত সংগঠিত হয় না, এই সকল প্রাপ্তিকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন আমাদের এই প্রশ্নে দেওয়া আছে ব্যবসার মালিক ব্যবসা মূলধন বিনিয়োগ করছিল 5 লাখ টাকা এবং ব্যাংক হতে ঋণ গ্রহণ করেছিল 3 লাখ টাকা, মোট আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ দেওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। এবার আমরা খ নম্বর উত্তরটা আসবো। খ নম্বরের দুইটা অংশ ছিল, একটা ছিল মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ, আর একটা ছিল মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করা। তা আমরা প্রথম অংশটা এখানে আমরা আলোচনা করেছি। খেয়াল করো, বোরহান এন্টারপ্রাইজের মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো প্রথম খেয়াল করে দেখো, মুনাফা জাতীয় আয় এটা সংজ্ঞা তো আমরা আগে অনেকবার বলেছি, যে সকল প্রাপ্তি বা আয় 1 বছরের মধ্যে সীমাবদ্ধ এবং টাকার অঙ্কের পরিমাণ ছোট এবং নিয়মিত সংগঠিত হয়, এটাকে আমরা বলবো মুনাফা জাতীয় আয়। তো দেখো আমাদের ওই উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল বিনিয়োগ হতে প্রাপ্তি, অর্থাৎ বিনিয়োগ হতে সুদ বা মুনাফা প্রাপ্তি, এটা আমরা লিখব, এটা আমাদের মুনাফা জাতীয় আয়। তারপরে দেখো কমিশন ছিল 50,000 টাকা, এটা আমরা জানি মুনাফা জাতীয় প্রাপ্তি, কিন্তু তার মধ্যে 4,000 টাকা ছিল বিগত বছরের। তো 4,000 টাকা যদি বিগত বছরে থাকে তাহলে আমরা বলবো যে শুধুমাত্র এই বছরের যে অংশটা সেটাই হবে আমাদের মুনাফা জাতীয় আয়। অর্থাৎ কমিশন প্রাপ্তি 50,000 টাকা থেকে বিগত বছরেরটা বাদ দিব, বাদ দেওয়ার পরে থাকলো আমাদের 46,000 টাকা। এই 46,000 টাকাই কিন্তু হলো আমাদের মুনাফা জাতীয় আয়, যেটা শুধুমাত্র এই বছরের জন্য। তারপরে আরেকটা মুনাফা জাতীয় আয় ছিল, সেটা আছে আমাদের পণ্য বিক্রয়। তো আমরা মোট যোগ করে যে টাকাটা পেলাম মুনাফা জাতীয় আয়ের 20,60,000 টাকা। তো এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে পণ্য ক্রয়। আমরা আগেই জানি যে মুনাফা জাতীয় ব্যয়গুলো হলো ছোটোখাটো ব্যয়, যে ব্যয়গুলো প্রতিনিয়ত কারবারে সংগঠিত হয়। তারপরে দেখো আমাদের কর্মচারী বেতন ছিল 3,80,000 টাকা, এটাও আমাদের একটা মুনাফা জাতীয় ব্যয়। তারপরে ছিল বিদ্যুৎ ও টেলিফোন বিল, এটা ছিল 12,000 টাকা। আমরা জানি যে বিদ্যুৎ ও টেলিফোন বিল এটাও একটা মুনাফা জাতীয় ব্যয়। তারপরে ছিল যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয় ছোটোখাটো একটা ব্যয় যেটা আমাদের প্রতি বছর সংগঠিত হয়, এটা টাকা ছিল আমাদের 15,000 টাকা। এরপরে ছিল ভাড়া প্রদান 40,000 টাকা, এবং এই ভাড়া প্রদানের মধ্যে বলছিল যে তার মধ্যে 3,000 টাকা হলো পরবর্তী বছরের। তো আমরা এটা নিয়ে আগেই আলোচনা করেছি যে প্রদান হতে পারে মোট টাকাটা, কিন্তু ব্যয়টা হবে শুধুমাত্র চলতি বছরের টাকাটা। অর্থাৎ ভাড়া প্রদান যে 40,000 টাকা আছে এর মধ্যে চলতি বছরের ছিল, এর মধ্যে পরবর্তী বছর ছিল 3,000 টাকা, অর্থাৎ শুধুমাত্র এই বছরের জন্য বা চলতি বছরের জন্য টাকা থাকলো আমাদের 37,000 টাকা। এবার আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো যদি সব যোগ করি তাহলে আমাদের যোগফলটা এসে দাঁড়ালো 14,44,000 টাকা। তো পরের অংশটা যাই শিক্ষার্থীরা। এবং ক্ষয়ের যে আরেকটা অংশ ছিল সেটা হলো বোরহান এন্টারপ্রাইজের মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয়। তো আমরা জানি মুনাফা জাতীয় প্রাপ্তি থেকেই মুনাফা জাতীয় আয় সৃষ্টি হয়, অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তির একটা অংশ হলো আয়, অর্থাৎ মোট টাকাটা হলো আমাদের প্রাপ্তি আর চলতি বছরের টাকাটা হলো শুধু আয়।
তো সেখানে আমাদের বিনিয়োগ হতে যে প্রাপ্তিটা ছিল সেটাই আমাদের 14,000 টাকা থাকলো। কমিশন প্রাপ্তি যেটা দেওয়া আছে 50,000 টাকা, এটা মনে রাখতে হবে যে মোট যে 50,000 টাকা পেয়েছি এটাই আমাদের কিন্তু কি মুনাফা জাতীয় প্রাপ্তি, কিন্তু আয়টা ছিল চলতি বছরের অংশটা, সেটা একটু ব্যতিক্রম ছিল আমাদের। এবং তারপরে ছিল পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা, এটাও আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি এবং কি মুনাফা জাতীয় আয়ের মধ্যে উভয়ের মধ্যেই আসবে। তো আমরা টোটাল এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসলো 20,64,000 টাকা। এটা হলো মোট মুনাফা জাতীয় প্রাপ্তি। তো খেয়াল করে দেখো মুনাফা জাতীয় প্রদানের মধ্যে ছিল পণ্য ক্রয়, তারপরে ছিল কর্মচারীর বেতন এবং ছিল বিদ্যুৎ ও টেলিফোন বিল ছিল 12,000 টাকা, ভাড়া প্রদান ছিল 40,000 টাকা। এটা নিয়ে আমি তোমাদের একটু বলি যে ভাড়া প্রদানের মধ্যে কিন্তু 3,000 টাকা ছিল পরবর্তী বছরের, কিন্তু পরবর্তী বছর হোক বিগত বছর হোক মোট টাকাটাই কিন্তু আমাদের হবে মুনাফা জাতীয় প্রদান, আর শুধুমাত্র চলতি বছরের অংশটাই হবে মুনাফা জাতীয় ব্যয়। তো খেয়াল করি এরপরে আরেকটা জিনিস কিন্তু আমাদের এখানে আসে নাই, সেটি হলো যন্ত্রপাতির অপচয়। মনে রাখতে হবে যন্ত্রপাতির অপচয় এটি ব্যয় হলেও কিন্তু এটির জন্য কোনো নগদে টাকা প্রদান করা হয় না। অর্থাৎ যন্ত্রপাতির অপচয় হলো ওই যন্ত্রপাতি ব্যবহারজনিত একটি ক্ষয়, যে ব্যয়টা কারবারে ধরা হয় কিন্তু এই ব্যয় বাবদ কোনো নগদে টাকা প্রদান করা হয় না, বিধায় এটি আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসলেও কিন্তু মুনাফা জাতীয় প্রদানের মধ্যে আসবে না। তো এবার শিক্ষার্থীরা আমরা যদি মুনাফা জাতীয় প্রদানগুলো সবগুলো যোগ করে ফেলি তাহলে আমাদের যোগফলটা আসবে মোট 14,32,000 টাকা। তারপরে অংশটা খেয়াল করি, বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, গ নম্বর প্রশ্নটা। এবং মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদেরকে এটা আমরা বিগত অধ্যায়গুলো থেকে হয়তো বা পেয়েছি যে মালিকানা সত্ত্বের উপাদান মোট 4টি, তার মধ্যে মূলধন বা মালিকের প্রারম্ভিক মূলধনের সাথে আয় হলে যোগ করতে হয়, ব্যয় থাকলে বিয়োগ করতে হয় এবং উত্তোলন থাকলে বিয়োগ করতে হয়। তো সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা যে মালিকের যে কারবারে মূলধন বিনিয়োগ করবে এই মূলধনের সাথে যে আমাদের টোটাল যে মুনাফা জাতীয় আয় যেটা হয়েছে এটা খ নম্বর থেকে আমরা পেয়েছি। মোট দেখো 20,60,000 টাকা, অর্থাৎ 5 লাখের সাথে 20,60,000 টাকা যোগ করলে মোট টাকা এসে দাঁড়ালো 25,60,000 টাকা। তার থেকে যদি আমরা মুনাফা জাতীয় মোট যে ব্যয়টা ছিল সেটাও আমরা খ থেকে পেয়ে গেছি 14,44,000 টাকা। তো এটা বাদ দিলে আমাদের থাকলো 11,16,000 টাকা, এবং 11,16,000 টাকা থেকে যদি মালিকের উত্তোলনটা আমরা বিয়োগ করি তাহলে যে টাকাটা পাবো সেটা হলো আমাদের 11,11,000 টাকা। সেটি হলো আমাদের সমাপনী মালিকানা শর্ত। আজকে ক্লাস শেষে দেখে নিই আমরা কি কি শিখলাম। আমরা আজকে ক্লাসে শিখেছি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এর ধারণাটা আমরা শিখেছি। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য আমরা শিখেছি এবং লাভ ক্ষতির পরিমাপ ও আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সমূহ যথাযথভাবে প্রয়োগ করতে হবে সেটা আমরা শিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা এর পরের যে অংশটা আমরা আসবো সেটি হলো আমাদের বাড়ির কাজ। বাড়ির কাজটা দেখো তোমাদের অধ্যায় 4-এর 42 পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণটা তোমরা বাড়ি কাজ করবে। যেহেতু একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে সুতরাং আমি আর এটা নিয়ে আলোচনা করতেছি না। তোমরা এটা অবশ্যই বাড়ি কাজটা করবে এবং সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে বাড়ি কাজটা দেখাবে। শিক্ষার্থীরা তোমরা যদি ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে কিশোর বাতায়নে রেজিস্ট্রেশন করে তোমরা ক্লাসটা আবার দেখতে পারো, এবং এখানে যে কুইজ আছে সেই কুইজে অংশ নিয়ে নিজেদেরকে যাচাই করে নিতে পারো। তো সবাই ততদিন ভালো থেকো। ধন্যবাদ সকলকে।
শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে বিজ্ঞান বিষয়ের 11তম অধ্যায়ের জীব প্রযুক্তি টপিকের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আজকের ক্লাসের টপিকগুলো হচ্ছে গৃহপালিত পশুর উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, ফরেনসিক টেস্ট কি, কেন করা হয় এবং সেরোলজি কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগের কথা আসে তখনই আমাদের মনে কিছু বিজ্ঞানীদের ছবি ভেসে ওঠে, যাদের কথা না বললেই নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রায় 150 বছর পূর্বে গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির যে গবেষণা করেছিলেন, সেখান থেকে আধুনিক জীবপ্রযুক্তির যাত্রা শুরু। গ্রেগর জোহান মেন্ডেল বলেছিলেন মানুষের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। পরবর্তীতে 1908 সালে বেটসন তার এই একজোড়া ফ্যাক্টরকে জেনেটিক শব্দ দিয়ে প্রকাশ করেছিলেন। ঠিক তার পরের বছর অর্থাৎ 1909 সালে জোহানসেন সংক্ষেপে এই জেনেটিক শব্দের পরিবর্তে সুনির্দিষ্টভাবে জিন শব্দটি ব্যবহার করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় যদি আসে যে জিন শব্দটি কে সর্বপ্রথম ইউজ করেছেন বা ব্যবহার করেছেন, তোমরা সেখানে অবশ্যই জোহানসেনের কথা উল্লেখ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে জিন প্রযুক্তি আরও অনেক উন্নয়ন লাভ করে এবং মানুষের তথ্য ভাণ্ডার যতই উন্নতি হতে থাকে তারা চিন্তা করতে থাকে যে কিভাবে নিষেক ছাড়াই নতুন জীব সৃষ্টি করা যায়। এবং এই গবেষণার ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার দুজন গবেষকের কথা না বললেই নয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হচ্ছেন বয়ার এবং স্ট্যানলি কোহেন। 1973 সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সফলতা লাভ করেন। এই গবেষণার পর থেকেই জীবপ্রযুক্তির এত উন্নয়ন এবং আজকে 2020 সালে এসে আমরা জীবপ্রযুক্তি, বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এই দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবপ্রযুক্তির উন্নয়নে গৃহপালিত পশু উন্নয়নের যে বিষয়গুলো চলে আসছে তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হচ্ছে চর্বিমুক্ত মাংস উৎপাদন, দ্রুত বিক্রয়যোগ্য করা এবং রোগ প্রতিরোধী করা। অর্থাৎ জীবপ্রযুক্তির মাধ্যমে আমরা উন্নত জাতের পশু উৎপাদন করতে পারবো, যে সমস্ত পশুর ক্ষেত্রে আমরা চর্বিযুক্ত মাংস উৎপাদন করতে সক্ষম হব, দ্রুত বিক্রয়যোগ্য করতে সক্ষম হব এবং সে সমস্ত পশু অবশ্যই রোগ প্রতিরোধী হবে। জীবপ্রযুক্তির এই সফলতা পরবর্তী ধাপগুলো আমরা দেখে নেই। ইতিমধ্যে ট্রানজেনিক ভেড়া উদ্ভাবন করা হয়েছে। এই ভেড়ার প্রতি লিটার দুধে 35 গ্রাম পর্যন্ত হিউম্যান আলফা এন্ট্রিট্রিপসিন প্রোটিন পাওয়া যায়। হিউম্যান আলফা এন্ট্রিট্রিপসিন প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিনের অভাবে এমফাইসেমা নামক মারাত্মক রোগের সৃষ্টি হয়। এই রোগটি হচ্ছে মানুষের ফুসফুসের রোগ। জিন প্রযুক্তির মাধ্যমে ভেড়াদেহের মাংস বৃদ্ধি এবং শরীরের পশম বৃদ্ধি প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছে। অর্থাৎ আমরা ভেড়া থেকে যে মহামূল্যবান পশম পেয়ে থাকি বা লোম পেয়ে থাকি এবং মাংস পেয়ে থাকি, জিন প্রযুক্তির মাধ্যমে সেখানে আমরা আরও অভূতপূর্ব উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চর্বিহীন মাংস এবং মানুষের হরমোন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সজেনিক শূকর উদ্ভাবন সফল হয়েছে। উদ্ভাবিত হয়েছে ট্রান্সজেনিক ছাগলও। এসব ছাগলের দুধে পাওয়া যায় এক বিশেষ ধরনের প্রোটিন, যা জমাট রক্তকে গলিয়ে করোনারি থ্রম্বোসিস থেকে রক্ষা করে। ট্রান্সজেনিক গরু উদ্ভাবনের মাধ্যমে মাংসের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের মাতৃদুধের অতি প্রয়োজনীয় প্রোটিন ল্যাক্টোফেরিনও পাওয়া যাচ্ছে। তারপরও বলতে হবে মায়ের দুধের কোনো বিকল্প নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জিন প্রযুক্তির কী ধরনের ব্যবহার আছে আমরা এখন তা দেখব। বিশ্বে দুধের প্রধান উৎস গাভী, এরপরেই রয়েছে মহিষ, ছাগল ও ভেড়া। দুধের সরাসরি নানাবিধ ব্যবহার থাকলেও দুধ থেকে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দুগ্ধজাত দ্রব্যাদি তৈরি করা হয়। যেমন দুধ থেকে আমরা মাখন পাই, পনির পাই, দই পাই ইত্যাদি খাদ্য সামগ্রী
আমরা প্রস্তুত করতে পারি। দুধ থেকে খাদ্য সামগ্রী তৈরির জন্য জীব প্রযুক্তির মাধ্যমে নানা রকমের ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে। আমরা সেই বিষয়গুলো এখন দেখব। পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণীর ক্লোন ডলি নামের একটি ভেড়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এমফাইসেমা নামক একটি মারাত্মক রোগের চিত্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা চর্বিহীন মাংস উৎপাদনকারী গরু উৎপাদন করতে সক্ষম হয়েছি, যেখানে চর্বি পরিমাণ কম থাকবে। আমরা কুরবানির সময় সব সময় চর্বিহীন মাংস উৎপাদনকারী গরু সন্ধানে বের হই এবং সেটাই আমাদেরকে জীব প্রযুক্তি এনে দিতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুগ্ধজাত উৎপাদনে জিন প্রযুক্তির কি ব্যবহার রয়েছে আমরা তা দেখব। দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জিন প্রযুক্তির ব্যবহার। বিশ্বের দুধের প্রধান উৎস গাভী। জীব প্রযুক্তি আমাদের জীবনে যে উন্নয়ন ঘটিয়েছে তার আরেকটি উদাহরণ হচ্ছে দুগ্ধজাত দ্রব্য এর উন্নয়নের মাধ্যমে আমাদের জীবনযাত্রাকে সহজ করে তোলা। যেমন এর একটি উদাহরণ হচ্ছে মাখন। বিশেষ ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন এনজাইম দিয়ে মাখনে বিশেষ সুগন্ধ এবং স্বাদ সৃষ্টি করা হয়। মাখন আমাদের অনেকেরই খুবই প্রিয় খাদ্য এবং এই মাখনের মাধ্যমে আমাদের শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে থাকে। এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা মাখনে সুগন্ধ সৃষ্টি করতে পারি। এর কারণে মাখন আরও আমাদের কাছে একটি প্রিয় বস্তুতে পরিণত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জীব প্রযুক্তির আরেকটি উদাহরণ হচ্ছে ব্যবহারের আরেকটি উদাহরণ হচ্ছে পনির। আমাদের দেশে গরুর দুধ কিংবা মহিষের দুধ থেকে পনির তৈরি করা হয়। পনির তৈরিতে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক প্রয়োগ করা হয়। এতে পনিরের স্বাদ, বর্ণ এবং গন্ধের তারতম্য ঘটে। পৃথিবীর সুস্বাদু পনির উৎপাদনের জন্য ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য বিখ্যাত। এই উৎকৃষ্ট মানের পনির উৎপাদন সম্ভব হয়েছে শুধুমাত্র জীব প্রযুক্তির মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীব প্রযুক্তির আরেকটি উদাহরণ হচ্ছে দই। দুধে ল্যাকটোজ নামক শর্করা থাকায় বিভিন্ন ব্যাকটেরিয়া প্রয়োগ করে সেটা থেকে দই বা দই জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদন করতে সম্ভব হয়েছে। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া দুধের জমাট বাঁধা অবস্থা সৃষ্টি করে দইয়ে রূপান্তরিত করে। এটি করার জন্য ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া নামে এক প্রকার ব্যাকটেরিয়ার বীজ ব্যবহার করা হয়। মূলত এর গুণাগুণের উপরেই দইয়ের গুণাগুণ নির্ভর করে। অর্থাৎ দুধে যে ল্যাকটোজ শর্করা রয়েছে সেই ল্যাকটোজ শর্করাকে দইয়ে পরিণত করার জন্য এক ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে। ব্যাকটেরিয়াতে রয়েছে কি ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড দুধের ল্যাকটোজ শর্করাকে জমিয়ে দিয়ে সুস্বাদু দইয়ে পরিণত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ফরেনসিক টেস্ট
এই বিষয়টি সম্পর্কে জানব। ফরেনসিক টেস্ট কেন করা হয় এবং এই ফরেনসিক টেস্ট আমাদের জীবনে কি কি উপকার বয়ে নিয়ে আসে আমরা সেটা জানতে পারবো। ফরেনসিক টেস্টের ক্ষেত্রে প্রথমে আলামত সংগ্রহ করা হয়, তারপরে আলামতের স্ক্রিনিং করা হয়, সেরোলজি, এরপরে ডিএনএ বিশ্লেষণ এবং প্রাপ্ত উপাত্ত ও ফলাফল বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা আরও বিস্তারিত জানতে পারবো। ডিএনএ চিত্র মেলানো হয়, যদি প্রত্যেকের সাথে প্রায় 50% মিল পাওয়া যায় তাহলে সে সেই সন্তানের জৈব পিতামাতা অর্থাৎ প্রকৃত পিতামাতা হিসেবে গণ্য করা হয়। ফরেনসিক টেস্টে সাসপেক্ট থেকে আমরা কিছু নমুনা সংগ্রহ করে থাকি, যেমন ফরেনসিক টেস্ট এর জন্য সাসপেক্টের রক্ত, বীর্যরস, মূত্র, অশ্রু, লালা ইত্যাদির ডিএনএ অথবা অ্যান্টিবডি থেকে অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়। জীবপ্রযুক্তি প্রয়োগ করে ফরেনসিক টেস্ট করার পদ্ধতি এরকম: সেরোলজি টেস্ট দিয়ে মানুষের রক্ত, বীর্য এবং লালাকে চিহ্নিত করে তার ডিএনএ বিশ্লেষণ করে অপরাধীকে সহজেই শনাক্ত করা যায়। এ সম্পর্কিত একটি ভিডিও আমরা দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইমাত্র যে ভিডিওটি দেখলাম সেই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম ফরেনসিক টেস্টের পর্যায়ক্রমিক ধাপগুলো এরকম। প্রথমে আমরা আলামত প্রাপ্তি নিশ্চিত করব, তারপরে আলামতের স্ক্রিনিং করব, তারপরে সেরোলজি, এরপরে ডিএনএ বিশ্লেষণ করে উপাত্ত এবং ফলাফল বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা ডিএনএর যে মডেলগুলো পাই বা ডিএনএ সিকোয়েন্স যে পেয়ে থাকি সেগুলোকে আমরা মিলিয়ে থাকি, এবং যদি ডিএনএর চিত্র মেলানো হয় এবং প্রত্যেকের সাথে 50% মিল পাওয়া যায় তাহলে সেই সন্তানের জৈব পিতামাতা অর্থাৎ প্রকৃত পিতামাতা হিসেবে গণ্য করা হয়। ঠিক একইভাবে আমরা অপরাধীকেও শনাক্ত করতে পারি সেই অপরাধীর যে আলামত রয়েছে সেই আলামতের ডিএনএ চিত্রের বিশ্লেষণের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত জিন প্রকৌশলের প্রয়োগ ও অবদান সম্পর্কে যেসব আলোচনা করেছি এগুলো ছাড়াও আরও অনেক ধরনের কাজ রয়েছে, যেমন জিন প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করে হিউম্যান জিনোম প্রজেক্ট এর মাধ্যমে বিভিন্ন ক্রোমোজোমের অবস্থিত জিনগুলোর অবস্থান ও কাজ সম্বন্ধে জানা সম্ভব হয়েছে। মানুষের শরীরে ক্ষতিকর জিনকে অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপন করা সম্ভব হতে যাচ্ছে। এই পদ্ধতিকে জিন থেরাপি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি জিন থেরাপি 100% সফল হয় তাহলে মানুষের শরীরে যে ক্ষতিকারক জিন রয়েছে সেগুলো অপসারণ করে একটি
অপরাধীকেও সম্পূর্ণ ভালো মানুষে পরিণত করা সম্ভব হবে। সেই উদ্দেশ্যেই বিজ্ঞানীরা জীব প্রযুক্তিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম জীব প্রযুক্তির বহুমুখী ব্যবহার, জীব প্রযুক্তির মাধ্যমে ফরেনসিক টেস্ট কিভাবে করা হয়, জীব প্রযুক্তির মাধ্যমে আমরা অপরাধী কিভাবে শনাক্ত করতে পারি এবং প্যাটার্নিটি টেস্টের মাধ্যমে কিভাবে সন্তানকে বাবার কাছে ফিরিয়ে দিতে পারি, এবং জীব প্রযুক্তির বহুমুখী ব্যবহার যেমন দুগ্ধজাত গাভী এবং মাংস উৎপাদন এবং বিভিন্ন খাবারের গুণগত মানের উন্নয়ন করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ফরেনসিক টেস্ট এবং সেরোলজি সম্পর্কে বাড়ির কাজ হিসেবে লিখবে। গৃহপালিত পশুর উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কী কী ব্যবহার রয়েছে সেটা তোমরা লিখবে, এবং অবশ্যই যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের শিক্ষককে আলাদা খাতায় তারিখ সহ লিখে জমা দিবে। অবশ্যই ধারাবাহিক মূল্যায়নের জন্য যে মার্কস রয়েছে সেই হিসাবে এই বাড়ির কাজটি বিবেচিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের আর কয়েক মাস পরেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করব আমাদের অনলাইনে প্রকাশিত এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে, তোমরা যদি এই ক্লাসটি আবার দেখতে চাও, তাহলে চলে আসো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা কিশোর বাতায়নে, এবং অবশ্যই তোমাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলো না। অবশ্যই আমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলে পাঠিয়ে তোমাদের মতামত জানিয়ে আমাদের এই প্রয়াসকে আরও সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবে।